স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহাস। এবার জানাবো খবরের বিস্তারিত। গাজা এখন মৃত্যুপুরী। ফিলিস্তিনের এই উপত্যকাটির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে কিনা তাই এখন বড় প্রশ্ন। ইসরায়েলিদের এমন বর্বরতম থাবায়ও মোড়ল বিশ্ব প্রায় নিশ্চুপ, কিন্তু মুখ বুজে থাকতে পারেনি বাংলার মানুষ। নেমেছেন মাঠে, জানাচ্ছেন প্রতিবাদ, গলা ছেড়ে স্লোগান তুলেছেন বন্ধ হোক বর্বরতা, মুক্ত হোক ফিলিস্তিন। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকার রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। রাজধানীর মহাখালী, বাড্ডা, মিরপুর, বাইতুল মোকাররম, জাতীয় প্রেস ক্লাব, উত্তরা সহ বিভিন্ন এলাকায় নেমে আসেন তারা। প্রায় 18 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে যারা সমর্থন দিয়েছে তাদের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এসব মানুষ। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সরকারি বেসরকারি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ছাত্র শিক্ষকরা। শিশুদের যেভাবে মারা হচ্ছে, নারীদের নির্যাতন করা হচ্ছে, নির্বিশেষে সবার উপরেই যে হামলাটা হচ্ছে সেটা একান্তই কাম্য না। নিউজ ফিড স্ক্রল করলেই তাদের এই নৃশংস বর্বরতা দেখতেছি, যেটা আমাকে আসলে ঘরে থাকতে পারতেছি না। আমরা প্যালেস্তাইনের পক্ষে সর্বস্ব ছিলাম, সর্বস্ব থাকবো এবং সবসময় থাকবো, এবং ফ্রম দ্য রিভার টু দি সি প্যালেস্তাইন উইল বি ফ্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের নারী, শিশু ও নিরীহ মানুষদের ওপর বর্বরতার বিশ্ব মানবতাকে ঘুম থেকে ওঠার আহ্বান জানান। সৌদি আরব, শেম কাতার, ওরা মুসলিম দেশ হয়ে মুসলিম দেশের মুসলিম ভাই বোনদের জন্য কিছু করতে পারছে না। বাংলাদেশের এবং বিশ্ববাসীর সকল মুসলমানকে আহ্বান জানাচ্ছি, এখনই সময়, খুব বেশি দেরি হওয়ার আগে আমরা আমাদের প্রতিবাদ জানাই এবং এই গণহত্যার একটি সমাধান করি। আমরা চাই বড় বড় দেশগুলো যাতে গাজার পাশে এসে দাঁড়ায়। ইরান কয়েকবার হামলা দেওয়ার পরেও কেন চুপ রয়েছে, এবং আরববাসীরা কোথায়? তারা কি স্বার্থপর? তারা কি দেখছে না তাদের ভাই? গাজায় যদি শান্তি ফেরাতে চায় তাহলে কোনো যুদ্ধ চুক্তি হবে না, কোনো শান্তি চুক্তি হবে না। চাই ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা। এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমেরিকান এম্বাসি ঘেরাও করতে গেলে তাদের নতুন বাজার এলাকায় পুলিশ আটকে দেয়। পরে সেখানেই সমাবেশ করে তারা দাবি করেন বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ যেন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আমরা নাগরিক হিসেবে একটা দাবি করতে চাই যে আমাদের সরকার যেন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজু ভাস্কর্য আছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ, তিনি আমাদের সাথে যুক্ত হবেন, জানাবেন সেখানে ইসরায়েলি বর্বরতার যে বিক্ষোভ সেটির বিস্তারিত। এবং সাথে আছেন আরও আমাদের সাথে মাহমুদুল হাসান নাজিম, তিনি আছেন বাইতুল মোকাররম মসজিদে। আমরা শুরুতে হাসিবের কাছে যেতে চাই। হাসিব, কেমন দেখছেন বিক্ষোভ সেখানে? আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, যেখানে আপনাকে একটু দেখিয়ে দিই, যেখানে বড় একটি পর্দা দেওয়া হয়েছে স্টপ জেনোসাইড, অর্থাৎ ইসরায়েলের যে হামলা, সেই হামলাতে কিন্তু আসলে যে ফিলিস্তিনবাসীরা যারা ছিল, যারা নারী, পুরুষ, শিশু সকলে যারা মারা গিয়েছে, প্রত্যেকের এই প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে রাজু ভাস্কর্যের টিএসসিতে। সকল শিক্ষার্থী সহ এখানে কিন্তু আরও অনেক মানুষই এসেছে এই বিক্ষোভে অংশ নিতে। এছাড়াও যদি একটু আপনাদেরকে দেখায় পেছনের যে অংশ, এখানে হাজার হাজার মানুষ এসেছে। তারা কিন্তু এখানে তাদের যে বিক্ষোভ এবং সারা দেশের মুসলমানদেরকে কিন্তু একত্রিত হয়ে তাদের এই প্রতিবাদ হিসেবে কিন্তু অংশ নিচ্ছে। আজ রাজধানীর প্রতিটি জায়গাতেই কিন্তু আসলে এই ফিলিস্তিনের হত্যাকাণ্ড বিষয় নিয়ে কিন্তু আসলে সেখানে প্রতিবাদ মিছিল হচ্ছে, বিক্ষোভ সমাবেশ হচ্ছে। তবে রাজু ভাস্কর্যের যে বিষয়টি, সেখানে সরাসরি বড় একটি স্ক্রিনে, যেখানে গাজা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ একটি স্লোগান দিয়ে তারা দেখাচ্ছে স্ক্রিনে কিভাবে সেখানে আসলে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে। এছাড়াও কিন্তু গতকালকে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে ভেসে এসেছে, কিন্তু আসলে ছবি এসেছে যেখানে বিভিন্ন মানুষগুলোর উপর যে নির্যাতন করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, এমনকি হসপিটালের চিকিৎসা কর্মী যারা ছিলেন তাদেরকেও কিন্তু আসলে নিরস্ত্র অবস্থায় তারা ছিলেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে। সমস্ত কিছু প্রতিবাদে কিন্তু যেখানে সারা বিশ্ব ফুঁসে ফেপে উঠছে, তার ব্যতিরেকে কিন্তু বাংলাদেশও কিন্তু নয়, তেমনটি নয়, কিন্তু বাংলাদেশের তার থেকে বেশি যেন ফুঁসে ফেপে উঠছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। এখানে ধর্মপ্রাণ মুসলমানের থেকে শুরু করে যত সব বাঙালি জাতি রয়েছে, প্রত্যেকটি বাঙালি জাতিই কিন্তু আসলে এই জেনোসাইডের বিপক্ষে কথা বলছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই রাজু ভাস্কর্য টিএসসিতে কিন্তু আসলে সকল শিক্ষার্থী যারা তাদের এই প্রতিবাদ সমাবেশ
এছাড়াও কিন্তু সারাদিন হাসিব, আপনাকে ধন্যবাদ। রাজু ভাস্কর্য থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। এই মুহূর্তে বাইতুল মোকাররম এলাকা থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, জানাবেন আপনার ওখানে বিক্ষোভ কেমন দেখছেন আপনি? হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। প্রথমে জানিয়ে রাখতে চাচ্ছি, আসলে গাজায় ইসরায়েলির যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদের উপর, তার প্রতিবাদে কিন্তু বাইতুল মোকাররমের সামনে বিভিন্ন ইসলামিক সংগঠন সহ মানবাধিকার সামাজিক সংগঠনগুলো তারা মানববন্ধন এবং তারা বিক্ষোভ করছে। এবং তারা বিক্ষোভে এই জিনিসটি বলছে আসলে যেন বাংলাদেশ যেসব নিরীহ নাগরিককে তারা হত্যা করেছে সেসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তারা এসব দেশের যেসব পণ্য আছে বাংলাদেশে সেসব পণ্য বর্জনের তারা ডাক দিয়েছেন। পাশাপাশি তারা শান্তির আহ্বানে সমগ্র মুসলিম জাতিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা যে কোনো বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কথা তারা জানিয়েছেন এখানকার ঐক্যের ডাক, কোনো বিভেদ নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর পাশে দাঁড়ায়, আর বিশেষ করে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আর এখান থেকে আরেকটি বিষয় তারা জানিয়েছিলেন যে কিছুক্ষণ আগে খণ্ড খণ্ড বিভিন্ন ইসলামিক সামাজিক রাজনৈতিক সংগঠন কিন্তু তারা বিক্ষোভ মিছিল তারা অব্যাহত রেখেছেন। তারা জানানোর চেষ্টা করছে আসলে মুসলিম সমগ্র এসব অন্যায়ের প্রতিবাদ ঐক্যবদ্ধভাবে করতে হবে। তো সব মিলিয়ে বাইতুল মোকাররমের অবস্থান এই ছিল আমার কাছে। হিমাদ্রি। নাজিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফিলিস্তিনিদের উপর নজিরবিহীন বর্বরতা প্রতিবাদে উত্তাল পুরো দেশ। সকাল থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করছে। এ সময় তার ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এক হয়ে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া যুদ্ধ বন্ধে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত হস্তক্ষেপেরও আহ্বান জানান। গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোচ্চার বাংলাদেশের জনগণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, শামিল হন শিক্ষকরাও। সব দেশ একত্র হয়ে মুসলিম অমুসলিম সবাই একত্র হয়ে মানবতার জন্য কথা বলা। যারা জ্ঞান চর্চার ভিতরে নিজেদেরকে নিয়োজিত রাখে তারা কখনো এই ধরনের বর্বরতা এবং নৃশংসতা মুখ বুজে সহ্য করতে পারে। বরিশালে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক দেওয়া হয়। দীপ্ত প্রতিবাদ হয় ময়মনসিংহে। প্লাকার্ড নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়া হয় এ সময়। খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানানো হয় প্রতিবাদ সমাবেশে। গাজায় ইসরায়েল বিরোধী বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ফিলিস্তিনের যে গণহত্যা হয়েছে, তার যে বর্বরতা হয়েছে তার আমরা বিচার চাই। তো আমরা চাই আমাদের মুসলিম ভাই বোনেদের উপর যেন আর কোনো ধরনের হামলা না চলে। ফিলিস্তিনে নারী, শিশু সহ শত শত মানুষ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। নারায়ণগঞ্জের চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজীপুরের হোতাপাড়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা। বিশ্বের সমস্ত মুসলমান নেতাদেরকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। ইসরায়েলের সকল পণ্য কিনা থেকে আমাদের বিরত থাকা উচিত এবং ইসরায়েলকে বয়কট করানোর দাবি আমরা কঠিনভাবে জানাচ্ছি। টাঙ্গাইলের জেলা সদর রোডে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রতিবাদ করেছেন পটুয়াখালীর শিক্ষার্থীরাও। বিশ্বব্যাপী গড়ে ওঠা কর্মসূচির সাথে সহমর্মিতা জানিয়ে নরসিংদী, নাটোর, জয়পুরহাট, রাঙামাটি, ভোলা, নওগাঁ, কুড়িগ্রাম, গাইবান্ধা, ফরিদপুর সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরের মিরবক্স টুলায় কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া আরেক দল বিক্ষুব্ধ জনতা নগরীর দরগা গেট এলাকায় জুতার কোম্পানি বাটার শোরুমে ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বিক্ষোভকারীরা জানায়, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানে রেঠাই হবে না এদেশে। এই কেএফসি রেস্টুরেন্টটি ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয়,
বিক্রি করা হচ্ছে, এটি মেনে নেওয়া যায় না। এর আগে মহানগরের বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিরবক্স টুলাই কেএফসি রেস্টুরেন্টের সামনে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ জনতা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে আগামী 3 মাসের জন্য 37% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বান জানান তিনি। দুপুরে পাঠানো এই চিঠিতে উল্লেখ করা হয়, শুল্ক ইস্যুতে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ। ট্রাম্পের শপথের পরপরই বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করে সবার আগে রপ্তানি বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির বিষয়েও চুক্তি হয়েছে। এছাড়া মার্কিন পণ্য তুলা, গম, ভুট্টা ও সয়াবিন রপ্তানি বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানানো হয় চিঠিতে। দক্ষিণ এশিয়ায় মার্কিন পণ্যের সবচেয়ে কম শুল্ক আরোপকারী দেশ বাংলাদেশ বলেও উল্লেখ করা হয় চিঠিতে। একই সাথে কিছু পণ্যে বর্তমান শুল্ক আরও 50% কমানোর পরিকল্পনার কথা জানানো হয়। বাংলাদেশে স্টার্লিং চালুর কথা জানিয়ে প্রযুক্তি, বিমান ও প্রতিরক্ষায় মার্কিন বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলেও জানানো হয় চিঠিতে। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি, আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে, কমবে না। ট্রাম্পের শুল্ক আরোপে সরকার চিন্তার কিছু না দেখলেও ব্যবসায়ীরা বলছেন উল্টো কথা। তারা বলছেন, শুল্ক কমিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ করা রাতারাতি সম্ভব নয়। অবশ্য প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকায় ব্যবসায়ীরা আশার আলো দেখছেন। শুল্ক কমানো নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে চিঠি চালাচালি না করে সরাসরি যোগাযোগ চান ব্যবসায়ীরা। প্যারিস ভিত্তিক ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের বাংলাদেশ শাখা সোমবার প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায়, যেখানে সংগঠনটির নেতারা জানান, তৈরি পোশাক খাতে ট্রাম্পের দেশে আগামী 3 থেকে 4 মাসে যেসব ক্রয়াদেশ আছে তাতে শুল্ক আরোপের কারণে $350 থেকে $400 মিলিয়ন খসবে বাংলাদেশি উদ্যোক্তাদের পকেট থেকে। $2 বিলিয়ন অর্ডার এই মুহূর্তে বাংলাদেশে, আমেরিকান অর্ডার এখন এটা প্রসেসে আছে। এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কারণে এই $2 বিলিয়ন উপরে যে 37% এক্সট্রা ডিউটি দিতে হবে, যেটা $750 মিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে এই $750 মিলিয়ন কে দিবে? এইটা মানে সাপ্লায়ারকে কোনো না কোনো পার্সেন্টেজে শেয়ার করতেই হবে। ট্রাম্পের শুল্ক ইস্যুতে ব্যবসায়ীরা চিন্তিত এবং সেখানে চিন্তার কারণ রয়েছে। তবে ভিয়েতনামের মতো শূন্য শুল্কে বাংলাদেশকে যাওয়ার পরামর্শ দিয়ে তারা বলছেন, তারপরও দেশটির সাথে বাণিজ্য ঘাটতি রাতারাতি পূরণ সম্ভব নয়। সামনের দিকে যেটা আছে এটা চিন্তার বিষয়, এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কিন্তু সরকার চিন্তিত না বলছে যে, আমি মনে করি যেখানে যে দৃষ্টিভঙ্গি থেকে বলেছে যে এটা তো শুধু আমাদের উপরে না, এটা তো মানে আরও সবাই সারা বিশ্বের বিভিন্ন দেশের উপরে একই জিনিস আসছে। অতএব যদি কিছু সমাধান করতে হয় তাহলে আমরা একসাথেই করব। আমাদেরকে চিন্তা মানে না করে কোনো উপায় নেই, বিকজ আমাদের প্রত্যেকের ইনভেস্টমেন্ট ইজ সো হিউজ। তবে ব্যবসায়ীরা বলছেন, মার্কিন ভোক্তারা অনেক বেশি শক্তিশালী ও সংগঠিত। ফলে বাড়তি শুল্ক আরোপের কারণে যে পরিস্থিতি তৈরি হবে তাতে ট্রাম্প প্রশাসন বেকায়দায় পড়বেন। আমেরিকান কনজিউমার অ্যাসোসিয়েশন, ওদের যে ফোরাম ভেরি স্ট্রং, নট লাইক বাংলাদেশ। ব্যবসায়ীরা শুল্ক আরোপের বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সাথে সার্বক্ষণিক কাজ করতে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে আশার আলো দেখছেন বিদেশিরা এবং সেখানে এই বিনিয়োগ সম্মেলনে দেশের যে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে আজকে থেকে, সেখানে এসে কর্মপরিবেশ দেখে রীতিমতো আগ্রহ প্রকাশ করেছেন তারা। দক্ষিণ কোরিয়া, চীনসহ 40 দেশের 60 জন বিনিয়োগকারী ঘুরে দেখেন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। জুলাই বিপ্লবের পর বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগ কতটা সম্ভাবনাময় তার সন্ধান করতে চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীদের এই সফর। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ কোরিয়া, চীনসহ 40 দেশের 60 জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারাই কোরিয়ান ইপিজেড। এ সময় কারখানাগুলোর কর্মপরিবেশ, কর্মপদ্ধতি সহ বিনিয়োগ চিত্র তুলে ধরেন দেশি বিনিয়োগকারীরা, উদ্বুদ্ধ করেন বিনিয়োগে। তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কী অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো, এবং তারা দেখার পরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে বাংলাদেশে বিনিয়োগের সত্যিকার অবস্থা কী এবং কীভাবে এখানে বিনিয়োগ
আরও বৃদ্ধি করা যায়। কারখানা স্থাপন সহ বিনিয়োগের সার্বিক চিত্র দেখে আশাবাদী বিদেশি বিনিয়োগকারীরা। তবে এসবের মাঝেও বিনিয়োগ করা নিয়ে নানা সীমাবদ্ধতা নিরসনে সরকারের সদিচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। খাদ্য উৎপাদনে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা এখানে বিনিয়োগ করে লাভবান হব আশা করছি। বিনিয়োগের জন্য অনুকূল জায়গা হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরায় লক্ষ্য বলছেন আয়োজকরা। কিভাবে কোরিয়ান ইপিজেডকে আরও এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়, কিংবা আরও বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, এই লক্ষ্যকে টার্গেট করে এবং এই সামিটকে আমরা কোরিয়ান ইপিজেডকে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি। আমাদের এখানে মোট 40টা দেশের বিনিয়োগকারীরা এই বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে আসছেন। 40টা দেশের 700-র মতো বিনিয়োগকারী তারা আসার আগ্রহ ব্যক্ত করেছেন এবং অনেকে এর মধ্যে এসে গেছেন, আরও অনেকে আসছেন। কোরিয়ান ইপিজেড ছাড়াও প্রতিনিধি দল মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলও ঘুরে দেখেন। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শন করানোর মধ্য দিয়ে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হলো। চট্টগ্রামের আনোয়ারার কেপিজেড থেকে মুজিবুল হক, ডিবিসি নিউজ। নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে এই ঋণ। ঢাকায় 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন এক সেমিনারে কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সরকারি সম্পদের সীমাবদ্ধতা থাকায় উদ্যোক্তাদের আর্থিক নয় বরং নীতি সহায়তা দিতে সহযোগিতার চেষ্টা চলছে। পরিবেশ বান্ধব পণ্য, উদ্ভাবনী ব্যবসা কৌশল আর প্রযুক্তি নির্ভর ব্যবসার ধারণা নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হাজির হন নতুন ও তরুণ উদ্যোক্তারা। কেউ এসেছেন বিনিয়োগকারীদের দৃষ্টি কাড়তে, আবার কেউ বা ব্যতিক্রমী ধারণায় বিনিয়োগের সুযোগ খুঁজতে। পুরোটাই প্লাস্টিক এবং রিসাইকেল করা যায় না এবং খুবই টক্সিক, সো ওইটার অল্টারনেটিভ তৈরি করেছি নিরাপদ, এটার নাম পলকা ফ্লেক্স। এই ফান্ডটা আসলে আমরা এমন এন্টারপ্রেনিউয়ার্স বা বিজনেসকে দিতে চাই ইন্টারেস্টিং আইডিয়া যেটা স্কেলেবল এবং ইকোনমিক্যালি যেটা ভায়াবল। এর আগে স্টার্টআপ কানেক্টের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, সরকারের সম্পদ সীমিত হওয়ায় আর্থিক সহায়তা দেয়া কঠিন। এজন্য বিনিয়োগকে উৎসাহিত করতে দেয়া হচ্ছে নীতি সহায়তা। ব্যবসার শুরুর বাধাগুলো আমরা দূর করার চেষ্টা করছি। আমরা স্টার্টআপদের নীতি সহায়তা দিয়ে এগিয়ে নিতে চাই। হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই বিডার কাজ। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী বলেন, যোগাযোগের বাধা দূর করতে ইন্টারনেট সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে সরকার। ইন্টারনেট জনগণের অধিকার। আমরা এমনভাবে কাজ করছি যেন ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে। আমরা ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছি, এজন্য শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর নতুন উদ্যোক্তাদের মূলধন যোগান দিতে 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমরা 800-900 কোটি টাকার একটি তহবিল গঠন করছি। বাণিজ্যিক ব্যাংকগুলো এতে সহযোগিতা করছে, তারাই এর মূল মালিক। এই তহবিলের টাকা কেবলমাত্র স্টার্টআপের মূলধন যোগানে ব্যয় করা হবে। শুধু তাই নয়, বিদেশিরা যেন সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এবং বিনিয়োগ করা অর্থ ও মুনাফা সহজে ফেরত নিতে পারে, সে বিষয়ে নীতি সহজ করার কথাও জানান গভর্নর। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বিচার বিভাগের সংস্কার না হলে কোনো সেক্টরে সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগের সংস্কার এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। কোনো ক্ষেত্রেই, কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। মার্চ ও এপ্রিলে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় এবছর পহেলা বৈশাখে সবাইকে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত ইলিশ সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেন উপদেষ্টা ফরিদা আক্তার।
জাটকা সংরক্ষণটা একেবারে বলছি তো নভেম্বর থেকে শুরু হয়েছে, এটা জুন পর্যন্ত চলবে। পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। কিন্তু এই যে এপ্রিল মাসের 14 তারিখে যে পান্তার সাথে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় অনুরোধ করব, কারণ এটা জাটকা, এটা ইলিশ নয়। ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বজনদের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে ঘটে দুর্ঘটনা। এ ঘটনা ঘটে। নিহতের নাম ময়না বেগম। জমি নিয়ে দীর্ঘদিন তার স্বামী মানিক মিয়ার সাথে আপন ভাই ও চাচাতো ভাইদের বিরোধ চলছিল। ভোরে জুয়েল, রাব্বিল, মাহফুজ সহ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মানিক মিয়ার বসতঘরে হামলা চালায়, লুট করে পালিত গবাদি পশু এবং ময়না ও তার ছেলে মাহিন বাধা দিতে গেলে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করা হয়। দুজনকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের অন্নপূর্ণা 1 পর্বত জয় করেছেন বাবর আলী। হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় এবার তিনি ওড়ালেন বাংলাদেশের পতাকা। সকালে তিনি পর্বত শৃঙ্গে পৌঁছান। সেখানে বাবরের সঙ্গে আছেন গাইড ফুরবা অঙ্গেল শেরপা। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাবর আলী আজই ক্যাম্প 2-এ নেমে আসার চেষ্টা করবেন। সেখানে থেকে কাল নামতে পারেন বেস ক্যাম্পে। পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদের রুটি রুজির জায়গা। সিনিয়র থেকে জুনিয়র সবাই খেলে থাকেন এই লিগে। জাতীয় দলের পাইপলাইনও সমৃদ্ধ করে এই লিগ। অথচ লাখ টাকা খরচ করলে নাকি যে কেউ এই লিগে খেলতে পারে, তামিম মুশফিকদের সাথে বা বিপক্ষে। এমন তথ্য উঠে এসেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট, যেটাকে বাংলাদেশের লোকাল ক্রিকেটারদের রুটি রুজির জায়গা বলা হয়। এখানে খেলে থাকেন বাংলাদেশের জাতীয় দলের সব ক্রিকেটার, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ থেকে সবাই। কিন্তু আপনি যখন শুনবেন এই লিগে মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করলেই যে কেউ খেলতে পারবে, তখন আপনার কেমন লাগবে? এমন তথ্য এসেছে ডিবিসি নিউজের হাতে। মানহানি মামলা করতে পারবে। আর তোমাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তুমি তার চাকরি খেলাইতে পারবে। চলুন একটু সরজমিনে ঘুরে আসা যাক। গন্তব্য ধানমন্ডি। অভিযোগকারীদের সাথে দেখা করতে হবে, শর্ত পরিচয় রাখতে হবে গোপন। একটা একাডেমিতে অনুশীলন করেন এই ক্রিকেটাররা। প্রথম অবস্থায় তাদের সাথে পরিচিত হতে আসেন ক্লাবের আশপাশে ঘুরঘুর করা একজন। কয়েকদিনের মধ্যেই আসে লোভনীয় প্রস্তাব। 3য় বিভাগ, 2য় বিভাগ, প্রথম বিভাগ, এমনকি ঢাকা প্রিমিয়ার লিগে খেলানোর ক্ষমতাও রাখেন এই ব্যক্তি। ম্যাচ প্রতি 70,000 থেকে 1.5 লাখ টাকায় সব হয়ে যাবে ম্যানেজ। তুমি ঢাকা লিগে প্রথম বিভাগ, 2য়, 3য়, এমনকি সে প্রিমিয়ার লিগ পর্যন্ত খেলানো দেওয়া নাকি ক্ষমতা তার আছে, এরকম করে বলে। এবং ছেলেদেরকে বলে আমি 3rd ডিভিশনে প্রথম একটা ম্যাচ খেললে 70,000 টাকা দেওয়া লাগবে, 2 ম্যাচ খেলে 1,40,000 টাকা দেওয়া লাগবে, এরকম করে বলে। সে দিয়ে ছেলেদের কাছ থেকে এভাবে টাকা নেয় এবং কয়েকজনের কাছে এরকম করে নিয়েছে আমি শুনেছিলাম। আমারও সেম এরকম বলছে, আমাদের আশেপাশে আরও কয়েকজনের বলেছে, অফারটা দিয়েছিল। প্রথমে 10,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশনের কথা বলা হয়। 12 মাসে 1,20,000 টাকা জমা দিলে খেলিয়ে দেওয়া হবে যে কোনো দলে। প্র্যাকটিস না করলেও টাকা কথা বলবে। আপনি যদি 2টা ম্যাচ খেলতে চান তাহলে 1,40,000 টাকা লাগবে, আর যদি একটা খেলতে চান 70,000 টাকা লাগবে। তারপর বলছে যে যদি আপনি সময় ঘুরে আসতেছে, তো বলছে 10,000 টাকা দিয়ে আপনি টিমে সাইন করতে পারেন, আর টিমে সাইন করার পর আপনি বাকি টাকা পরিশোধ করে দিয়ে খেলবেন। বলতেছে বিসিবিতে আমাদের কিছু টিম আছে এই ঢাকা লিগে, তাদের সেই টিমগুলোতে খেলা দিতে পারো। অভিযোগকারীদের অভিযোগের সত্যতা কতটুকু? নিরপরাধ কারো বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে না তো? সেটি অনুসন্ধান করতে গিয়ে ডিবিসির হাতে আসে ক্রিকেটারদের সাথে আশিক নামে এই ব্যক্তির ফোন আলাপ। আমাদের হলো তোমার ঢাকা লিগ আছে না, এই কর্মকর্তা এই একাডেমির মানুষ হলো বিসিবির কর্মকর্তা, ঠিক আছে? ওইখানে তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তুমি যদি পার্সোনাল কোনো শিউর খেলতে পারবা। আর যদি নর্মাল প্র্যাকটিস করো তাহলে ঢাকা লিগের টিম যখন আমাদের একাডেমিতে প্র্যাকটিস করবে তখন তোমার ধরো নেটে ঢুকিয়ে দিব। পার্সোনাল করলে কনফার্ম, আর পার্সোনাল না করলে মোটামুটি 60% কনফার্ম। এবার আশিকের সাথে যোগাযোগ করা হয়। সব অভিযোগ অস্বীকার করেন প্রথম বিভাগে ক্রিকেট খেলা আশিক। ফোন রেকর্ড বানানো যায় বলে জানান তিনি। এই
এই ধরনের কোনো কিছু সত্যতা নাই। তো রশিদ ভাই, এখন দেখা যায় আমি আপনাকে চিনি, এখন এরকম অনেক কিছু অনেকে ওইভাবে বানাইতে পারে। আমি 7 বছর থেকে ক্রিকেট খেলা, আমার সাথে অনেক সাথে পরিচয় থাকতেই পারে, তার মানে এই না যে আমি তাদের সাথে খেলাই, তাদেরকে দিয়ে খেলাই। ফোন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রতিবেদকের সাথে দেখা করতে চলে আসেন, চেষ্টা করেন কনভিন্স করার। দ্বিতীয় পর্বে থাকছে প্রতিবেদককে কৌশলে হুমকি এবং কনভিন্স করার প্রমাণসহ বিসিবির পরিচালকদের নাম ভাঙানোর বিস্তারিত। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবার এক কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছে বিশ্ব। স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলে এই বিক্ষোভ। এ সময় গাজাকে অবিলম্বে মুক্ত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সড়কে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে জোড়ায় জোড়ায় ছোট ছোট পায়ের মাপের হাজারো জুতা। তুলে ধরা হচ্ছে গাজার নির্মম হত্যার শিকার ফিলিস্তিনি শিশুদের সংখ্যা। মুক্ত হোক ফিলিস্তিন, এই বাক্যে প্রতিবাদী কণ্ঠস্বরগুলো জানাচ্ছে গাজায় যুদ্ধ বন্ধের ডাক। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নিন্দা জানানো হচ্ছে ইসরায়েলকে সমর্থন দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন নেতাকে। যুদ্ধ এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে। এমনকি আমরা যারা গাজার পাশে দাঁড়িয়েছিলাম তাদেরকে বিনা কারণে শাস্তি দেয়া হচ্ছে। ইসরায়েলের হামলার প্রতিবাদে কানাডার মন্ট্রিল শহরে মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভ করেছেন বহু মানুষ। বজ্রকণ্ঠে সংহতি জানানো হচ্ছে নিপীড়িত মানুষের প্রতি। এদিন ব্যাপক বিক্ষোভ করেছে মধ্যপ্রাচ্যের দেশ মরক্কো। সড়কে সড়কে ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলের বর্বরতা অবিলম্বে বন্ধ করতে ডাক দিয়েছেন লিবিয়ার সাধারণ মানুষ। রাজধানী ট্রিপলির রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভ করেন তারা। এমন নির্মম হত্যাযজ্ঞ বিশ্ব আগে কখনো দেখেনি। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করা হোক। বিশ্ব নেতাদের উচিত গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ প্রবেশের বাধা তুলে দেওয়ার জন্য নেতানিয়াহু সরকারকে চাপ দেয়া। এদিকে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। যুদ্ধ বন্ধে আল্লাহু আকবার ধ্বনিতে হুঙ্কার দেয়া হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে দেশে বিক্ষোভের মধ্যে রবিবার ভোর থেকে অন্তত 50 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামলা চালানো হচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে। এতে ভয়াবহ মানবিক সংকটের মুখে গাজাবাসী। এরই মধ্যে মধ্য গাজার দের আল বালাহ শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতিসংঘ বলছে সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ থাকায় হুমকির মুখে উপত্যকাটির 10 লাখ শিশু। কাঁদছে বিশ্ব মানবতার বাণী। গাজা জুড়ে আর্তনাদ, হাহাকার। সব প্রতিবাদ, আবেদন উপেক্ষা করে পোড়ামাটি নীতি নিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জাতিসংঘ বলছে সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ থাকায় হুমকির মুখে রয়েছে উপত্যকাটির 10 লাখ শিশু। নেই খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ বা বাসস্থান। প্রতিনিয়ত বাড়ছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা। আমাদের শিশুদের কি দোষ? খাবারের অভাবে ছটফট করছে তারা। মাছ নেই, মাংস নেই, বাজারেও নেই পর্যাপ্ত খাবার। বোমা হামলা চালানো হয়েছে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আশ্রয় কেন্দ্রে। এতে নিহত হয়েছে অন্তত 2 জন, আহত হয়েছেন অন্তত 7 সংবাদকর্মী। এছাড়া মধ্য গাজার দেইর এল বালা শহরের পশ্চিমে একটি আবাসিক ভবনেও হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। শহরের আশেপাশের এলাকা ছেড়ে যাওয়ার হুকুম দেয়া হয়েছে। ইসরায়েলের তাণ্ডব অব্যাহত ছিল মধ্য গাজার আল আকসা হাসপাতালের কাছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। গেল 18 মার্চের পর থেকে ফিলিস্তিনে নিহত হয়েছে অন্তত 1000, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজার প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না, কোনো সহানুভূতি বা করুণা দেখাচ্ছে না। আমরা বিশ্বকে আহ্বান জানাচ্ছি, আপনারা চোখ খুলে গাজায় লাশ হওয়া শিশু ও নারীদের দেখুন। এদিকে হত্যাযজ্ঞ থেমে নেই পশ্চিম তীরেও। সেখানে হত্যা করা হয়েছে এক ফিলিস্তিনি আমেরিকানকে। এছাড়া রামাল্লা শহরের জালজন শরণার্থী শিবির থেকে 5 জনকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী। এছাড়াও হেব্রন থেকে 1 এবং পূর্ব জেরুজালেমের উত্তর কালান্দিয়া শহরে পৃথক অভিযানে আটক করা হয়েছে আরও 2 জনকে।
হামলা চালানো হয়েছে দক্ষিণ গাজায় একটি বাড়িতে। এতে নিহত হয়েছে এক শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি। নিখোঁজ রয়েছে আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৫০,০০০ ফিলিস্তিনি। এদিকে গণহত্যার প্রতিবাদে রবিবার ইসরায়েলের দক্ষিণে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাস। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাক আফগান সীমান্তে অন্তত ৯ জন নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা জানিয়েছে নিহতদের মধ্যে জঙ্গি নেতা শেরিন সহ বেশ কয়েকজন সন্ত্রাসী ছিল। স্থানীয় সময় রবিবার রাতে ডেরা ইসমাইল খানের তাকওয়ারা এলাকায় অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় হতাহত হয় অনেকে। সেনাবাহিনী বলেছে এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি পাকিস্তান সেনাবাহিনীর। इंतहाई कामयाबी और मौसर अंदाज से दहशतगर्दों के अज़ाइम को नाकाम बनाना सलाहियतों को सराहते हुए कहा। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি রোগী পরিবহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে রোগীসহ আরও 2 জন নিহত হয়েছে। সংবাদ মাধ্যম এপি জানিয়েছে দুর্ঘটনার পর সাগর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে হেলিকপ্টারের 3 পাইলটকে। কোস্টগার্ড জানিয়েছে রোগী পরিবহনকারী এই হেলিকপ্টারটি নাগাসাকি প্রিফেকচারের একটি বিমানবন্দর থেকে ফুকুওকার একটি হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে এটি বিধ্বস্ত হয়। এতে ওই রোগী ও তার পরিবারের এক সদস্য এবং এক চিকিৎসক মারা যান। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তীব্র তাপ প্রবাহে পুড়ছে ভারতের বিভিন্ন রাজ্য। এরই মধ্যে সোমবার গুজরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ পাশাপাশি দেশটির রাজধানী দিল্লিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আইএমডি-এর তথ্য মতে রবিবার গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ অঞ্চলের কান্ডলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ভারতের 5টি রাজ্যের প্রায় 21টি শহরে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দিল্লি ছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশা জুড়ে 21টি শহরে তাপমাত্রা বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে নতুন শুল্ক আরোপের পর ধস নেমেছে শেয়ার বাজারে, যার রেশে এখন বাণিজ্য আলোচনা করতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে 50টিরও বেশি দেশ। স্থানীয় সময় রবিবার এই তথ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। মূলত শুল্ক আরোপের পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারের মূল্য প্রায় $6 লাখ কোটি পতন হয়েছে এবং বিশ্ব বাজারকে বিপর্যস্ত করেছে। ট্রাম্পের এই শুল্ক আরোপে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা দেশগুলোর নাম ও সমঝোতা আলোচনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মার্কিন কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে বড় ধাক্কা লেগেছে এশিয়ার শেয়ার বাজারেও। সোমবার বড় আকারের দরপতন দেখেছে দক্ষিণ ও পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। জাপানের নিক্কে কোম্পানির শেয়ার কমেছে 6.5% হারে। এছাড়া গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে হংকংয়ের শেয়ার বাজারে। তাইওয়ান ও সিঙ্গাপুরেও কমেছে প্রায় 10% হারে। ট্রাম্পের শুল্ক নীতি থেকে ছাড় পায়নি ভারতও। দেশটির সবচেয়ে বড় শেয়ার বাজার নিফটি 10 এর সূচক কমেছে 4%। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাড়ছে ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব। এ সপ্তাহে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। স্থানীয় সময় রবিবার এই তথ্য নিশ্চিত করে টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি জানায় চলতি বছরে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 600 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় 3 গুণ হারে বেড়েছে। এদের বেশিরভাগই শিশু। আর টেক্সাসে হামে আক্রান্ত রোগী 500 ছাড়িয়েছে। The first dose is usually given just when turns 1. The second dose comes between 4 and 6 years of age. Health officials are trying to find anyone who came into close contact. ডিবিসির আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজে। সঙ্গেই থাকুন।